গুড মর্নিং ফ্রম লাচুং। এখন ভোরবেলা 5টা বাজে। আর ঘুম থেকে উঠে জানলাটা খুলেছিলাম, পর্দাটা খুলে আর থাকতে পারিনি, উঠে এসেছি পুরো একদম ছাদের মাথায়। কারণ রাতের বেলা যখন ঢুকেছি আমরা কালকে, তো তখন তো অন্ধকার ছিল, কিছু বুঝতে পারিনি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা পুরো এমন জায়গায় রয়েছি যার চারদিকেই উঁচু উঁচু পাহাড়। আর শুধু পাহাড় নয়, প্রত্যেকটা পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বেয়ে পড়ছে। ঘুম থেকে উঠে আমার ড্রেস আপটা দেখো, এখন মাইনাস মাইনাস ঠিক না, মানে 1 কি 2 এরকম টেম্পারেচার হবে। আমি তো ঘুম থেকে উঠে এইভাবেই চলে এসেছি, শীতে কাঁপছি তবুও চলে এসেছি। মানে ভিডিওটা ছাড়া যাবে না সকালবেলা। আর এতটা সুন্দর দৃশ্য ভাবতে পারিনি রাতের বেলা অন্ধকারের মধ্যে। এখন দেখছি পুরো চারপাশে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে আমাদের হোটেল। এতটাই সুন্দর দৃশ্য। তো বেশি কথা বলবো না, একবার সকালবেলার দৃশ্যটা চারিদিকে দেখিয়ে দিই। বাবা, মেঘ একদম। মা, আমরা পুরো পাহাড়ের কোলে। এই যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু প্রকৃতির আওয়াজ, মানে এই পাহাড়ি ঝর্ণার আওয়াজ। শুনতে কিন্তু সকাল সকাল দারুণ লাগছে। অসাধারণ। আর এই পাহাড়ের চূড়ায় উপরে কিন্তু বরফ রয়েছে। এখন সকালে একটু লেন্সে আসছে না, খালি চোখে দেখতে পেলাম। এই হচ্ছে ভ্যালি, আর এই ভ্যালি এটা ডান দিকে। ঘুমটা ভেঙেছে কিন্তু এই যে ঝর্ণাটা পড়ছে দূর থেকে, এই ঝর্ণার আওয়াজে। আমি ভাবছি যে কিসের আওয়াজ হচ্ছে বাইরে, পর্দাটা খুললাম, খুলে ব্যাস এই যে। ঘুম থেকে উঠেই যে হোটেলের জানলা দিয়ে এই রকমভাবে পাহাড় দেখতে পারবো হোটেল থেকে, সেটা কিন্তু কাল রাতে একবারের জন্যও ভাবতে পারিনি। যাই হোক, এটা কিন্তু একটা হঠাৎ করে সারপ্রাইজ বোনাস হয়ে গেল সকালবেলা। এটা আমাদের হোটেলের সামনে রাস্তাটা। পুরো একটা গ্রাম, পাহাড়ের নিচে ছোট্ট গ্রাম, আর গ্রামের মধ্যেই হোটেল। সময় এখন 5টা 45। আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, এই হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। আর কি বলবো, সকাল সকাল এত সুন্দর লাগছে হোটেলের চারপাশে। এখন কিন্তু টেম্পারেচার হচ্ছে কত দেখলাম যেন, 3, টেম্পারেচার 3। আর আমরা আজকে যাব, চারিদিকে কি এত বৃষ্টি হয়েছে সারা রাত, এখানে চারিদিকে জল। হ্যাঁ, জল হবে না কেন, এই চারিদিক থেকে এই যে পাহাড় থেকে জল বেয়ে নামছে নিচে। আর বৃষ্টি তো লেগেই আছে সারা রাত ধরে। রাতে টেম্পারেচার ছিল মোটামুটি ওই 6-7, কখনো 5-4, তখনই যা দেখছিলাম। আর এখন সকালবেলা টেম্পারেচার বললাম তো 3। আজকে আমরা যাব, এত এত ঝর্ণার আওয়াজ চারিদিকে, কথা শোনা যাচ্ছে না। আজকে আমরা যাব, এখান থেকে গাড়িতে টাইম দিয়েছে আমাদের সকাল 6টার সময় বেরোবো। বেরিয়ে যাব হচ্ছে আমরা জিরো পয়েন্ট থেকে ফেরার পথে ইউমথাং ভ্যালি। তারপরে আর বিশেষ কোথাও যাব না, হোটেলে ফিরবো, ফিরে গ্যাংটকের উদ্দেশ্যে ব্যাক করব। আর ঠান্ডা কিন্তু প্রচুর। আমি টুপি পরিনি, কিন্তু বিভৎস ঠান্ডা লাগছে। একটা হালকা বিপদে পড়ে গিয়েছিলাম, মোবাইলটা প্রায় নিয়েই নিয়েছিল ওখানকার আর্মিরা। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে রয়েছি
সেই হোটেলের অপোজিটের যে পাহাড়, সেই পাহাড়ের নিচের দিকে আর্মিদের ক্যাম্প রয়েছে, আর্মিদের গাড়ি রয়েছে, আর্মিদের থাকার জায়গা, আর্মিদের বিভিন্ন রকম সেনা ছাউনি যে সমস্ত হয়। তো ওই দিকটা ভুল করে ক্যামেরা করে ফেলেছিলাম। যাই হোক, রিকোয়েস্ট করাতে ওরা ফেরত দিয়েছে, তবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আমরা লাচুংয়ে যে হোটেলে উঠেছিলাম সেটা হচ্ছে ডোগরা হোটেল, ডোগরা ইন। ভালো হোটেলটা, বেশ চারিদিকে ভিউ আছে, আর যা যা থাকার দরকার আর কি এখানে, মানে রাস্তা ফাঁসা করে গাড়ি যাচ্ছে। যেটা বলছিলাম, হোটেলে গিজার তো আছেই, আর কালকে আমরা রাতের বেলা হোটেলেই খেয়েছিলাম, ছিমছাম খাবার দাবার, ভালোই খাবার দাবার। তবে যেটা চিন্তায় রেখেছে, এখানে কাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। ইভেন আমি এখন সকালবেলা বেরিয়েছি, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। প্লাস ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে যে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, তবে এর সাথে আনন্দের খবরও রয়েছে। আনন্দের খবর বলতে আমরা এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো কিন্তু বরফে সাদা হয়ে আছে। আর যেটা মজার ঘটনা হচ্ছে, স্নোফল হওয়ার চান্সেস 90%। তো দেখা যাক, আমরা জিরো ভ্যালি যাব, স্নোফল প্লে তো বোনাস। অলরেডি কিন্তু সবাই জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর আমাদের ড্রাইভারকে টাইম দিয়েছে সকাল 6টা, অলরেডি 6টা বাজে গেছে। আর হোটেলে আমাদের আজকে সকালে চা দেবে, আর বলেছে ম্যাগি দেবে আপাতত কোনো রকমে, তারপর হোটেলে ফিরে এসে লাঞ্চ করবো। আচ্ছা, এবার আমাদের বেরোতে হবে, তাড়াহুড়ো করছে, ডাকাডাকি করছে আমাকে, তো এরপর দেখা হচ্ছে সোজা রাস্তায়। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আমরা এখন এই তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জিরো পয়েন্ট যাওয়ার জন্য সবাই রেডি, আমাদের গ্রুপ। সবাই একটু হাই ফাই বলো। ঘড়ির কাঁটায় অলরেডি 6:45 বেজে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের অন্যতম আকর্ষণ জিরো পয়েন্ট আর ইউমথাম উপত্যকা দেখার জন্য। আর আজকে কিন্তু মে মাসের 20 তারিখ 2025 মঙ্গলবার। লাচুংয়ে ছিলাম আমরা প্রায় 10,000 ফিট উচ্চতায়, আর সেখানেই ঠান্ডা ছিল মোটামুটি ওই 2-3 এরকম ঘোরাফেরা করছিল। আর লাচুং থেকে আজকে আমরা যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্টের উচ্চতা কিন্তু প্রায় 16,000, তো সেখানে তো মাইনাস হবেই। আর আমরা কিন্তু পোশাক সবাই মিলে সেইভাবেই মানে পরেছি আর কি। তারপর পোশাক তো পরেছি, প্লাস ওখানে যেহেতু বড়, প্লাস ওখানে ঝর্নার জল ফল আসছে বলে আমরা সবাই প্রত্যেকে কিন্তু গামবুট জাতীয় জুতো পরে নিয়েছি। সেটা হোটেল থেকেই আমরা নিয়ে নিয়েছি, এর জন্য আলাদা 100 টাকা করে। যদি আপনি জ্যাকেট নেন 100 টাকা, আর যদি জুতো নেন 100 টাকা করে ওরা কিন্তু রেন্টে নিয়েছে। আর এই লাচুং থেকে আমরা যাব জিরো পয়েন্ট, ইউমথাম, আর এই দুটো জায়গাতেই যেতে গেলে কিন্তু পারমিট লাগে, যেটা অলরেডি আমাদের ড্রাইভার ভাই করে রেখেছে, কারণ আমরা ডকুমেন্ট তো দিয়েই রেখেছিলাম। তো সুতরাং আমরা যেখানে যেখানে যাব, যেখানে যেখানে পারমিট লাগবে, তারা অলরেডি আগে থেকেই সেটা বানিয়ে রেখেছে। আমরা পর্যটকরা এই যে গ্যাংটক থেকে লাচুং কিংবা লাচেন আসি, এত কষ্ট করে এতটা যাত্রা পথ অতিক্রম করে কেন আসি সেটা বোঝা যায় যখন আমরা এই লাচেন কিংবা লাচুং থেকে যে পয়েন্টগুলোতে আমরা যাই। যদি আমরা লাচুং থেকে জিরো পয়েন্ট কিংবা ইউমথাম যাই, পথের যে সৌন্দর্য, অসাধারণ যে একটা প্রকৃতির রূপ, এইটা দেখলে বোঝা যায়, বুঝতে পারি যে আমরা কেন এখানে এসেছি, কেন এতটা কষ্ট করে এসেছি। তারপর লাচেন থেকেও যে গুরুদোংমার যাওয়ার রাস্তা কিংবা গুরুদোংমারের যে পয়েন্ট, চারপাশের যে দৃশ্য, এইগুলো দেখলে তখন মনে হয় যে হ্যাঁ, কেন এখানে এসেছি, কিসের জন্য এসেছি। এগুলো যারা এসছেন পর্যটকরা, তারাই একমাত্র ফিল করতে পারবে, তারাই বোঝাতে পারবে। আদার্স
দূর থেকে দেখে কিংবা ভিডিওতে দেখে কেউ কিন্তু আন্দাজও করতে পারবে না এতটা সুন্দর। সত্যিই আমরা এই যে লাচুং থেকে আজকে ইউমথাম হয়ে 0 পয়েন্টের দিকে যাচ্ছি, রাস্তার দুধারের সৌন্দর্য মানে ভাষায় কল্পনা করা যায় না, এতটাই সুন্দর। আচ্ছা, আমরা এই যে লাচুং থেকে আজকে 0 পয়েন্ট যাচ্ছি, এর ডিস্টেন্স কিন্তু মোটামুটি 50 কিলোমিটারের উপরেই হবে। আর লাচুং থেকে হচ্ছে ইউমথাম মোটামুটি 22-23 কিলোমিটারের মধ্যে হবে। আর ইউমথাম ক্রস করে আমরা আজকে প্রথম যাব 0 পয়েন্টে, তারপর 0 পয়েন্ট থেকে ফেরার পথে ইউমথাম দেখে আবার আমরা ব্যাক করব লাচুংয়ে আমাদের হোটেলে। এইবার কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেমন হচ্ছে আপনাকে 0 পয়েন্ট যেতে গেলে কিন্তু আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই ড্রাইভারকে এক্সট্রা চার্জ দিতে হবে, কারণ ইউমথামের পর থেকে 0 পয়েন্ট যেতে গেলে প্রত্যেক গাড়ি মানে যে বড় গাড়ি আপনারা এসছেন সেই গাড়ি কিন্তু আলাদা চার্জ করে। সেটা মোটামুটি ধরে রাখুন 3,500 থেকে 4,000 টাকা করে পার গাড়িতে নেবে। আর এটা কিন্তু কোনো রকম কোনো প্যাকেজেই ইনক্লুড থাকে না, এটা আলাদা করেই আপনাদের সবাইকে দিতেই হবে। আসার এটা একটা কম্পালসারি থিং, সেটা হচ্ছে অক্সিজেন ক্যান। এটা কিন্তু আনতেই হবে, এটা মাস্ট। কখন কার অক্সিজেনের সমস্যা হয় আনতে হবে। 0 পয়েন্ট অলরেডি আমরা পৌঁছে গেছি, তবে একটা দরকারি কথা বলি, মন দিয়ে শুনে রাখুন। নর্থ সিকিমের উচ্চতম জায়গাগুলিতে গেলে উচ্চতাজনিত কারণে কিন্তু সমস্যা হতেই পারে, তাই প্রিকশন নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন শ্বাসকষ্টের জন্য অক্সিজেন ক্যান, কর্পূর, কোকা 30, প্রয়োজনীয় ওষুধ, ইউজেবল ওয়াটার বোতল, চকলেট, ড্রাই ফ্রুট, ড্রাই ফুড এগুলো নিয়ে যেতে পারেন। আর পপকর্ন কিনেও কিন্তু খেতে পারেন, তাতে উপকার পাবেন। বরফ দেখে বেশি এক্সাইটেড হবেন না, বেশি লাফালাফি করবেন না, দৌড়াদৌড়িতে একদমই নয়, স্মোকিং করবেন না, আস্তে আস্তে হাঁটুন, কম কথা বলুন। ঠান্ডা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠান্ডা নয়, তবে মাইনাস হবে। নেট নেই, বুঝতেও পারছি না। এখানে জিজ্ঞেস করলাম লোকের কাছে, -2 স্নোফল হচ্ছে ধীরে ধীরে। বরফ আছে, যাচ্ছি। ঠান্ডা অসুবিধা একটা হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, রাত কাঁপাচ্ছি না। এই যে বরফ দেখা যাচ্ছে, ওইখানটায় গেলে বরফ পাওয়া যাবে। বরফ দেখতে গেলে অনেক সময় এই রকম ঝর্ণার জল কিংবা নদীর জল আপনাকে পেরিয়ে যেতে হবে, আর এই কারণেই কিন্তু এই গামবুট টাইপের জুতো ভাড়া করাটা অবশ্যই দরকার। 250 গ্রাম বরফ আমরা ভেবেছিলাম অন্তত 1 টন 2 টন বরফ পাবো। 1 টন 2 টন না পাওয়া 10 কেজি তো পাবো, কিন্তু এখানে এসে দেখছি 2.5 কেজি, 250 বরফ। এখানে এসে আমরা এই যে 250 গ্রাম বরফ পেয়েছি, তাতেই খুশি আমরা। কি তাই তো? আমরা 250 গ্রাম বরফে খুশি। আমাদের তরুণ আর তরুণী এখন বরফ খেলা করছে। না, লেটস স্টার্ট। দেখো বরফ নিয়ে হোলি খেলা করছে। হোলি, চলো চলো, রং মাখাও, রং মাখাও। এই আমাদের ম্যানেজার আমাদেরকে ছেড়েই একা একাই রং খেলা শুরু করে দিচ্ছে, বরফ খেলা শুরু করে দিচ্ছে। উপরে উঠবো, চলো। উপরে উঠতে পারবি না, পড়ে যাবি। এদিক দিয়ে তো উঠে যাবে। চালা করছে
হ্যাঁ স্নোফল হচ্ছে, দেখো স্নোফল হচ্ছে, স্নোফল স্নোফল হচ্ছে ক্যামেরার গায়ে থেকে শুরু করে স্নোফল এমন 0 পয়েন্টে আর স্নোফল উপভোগ করছি। মাথায় কি হয়ে যাচ্ছে? হ্যাঁ মাথায় বেঁচে যাচ্ছে, ক্যামেরা ভর্তি জল। এই তো দেখো ওইগুলো আসছে। দারুণ দারুণ বলেছি না, যেখানে যেমন দরকার সেখানে তেমন পাবো। এই তাড়াতাড়ি করো, ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে ছিল, -2-3। আর আমি আমার মাথায় টুপি এটা পরিনি, কারণ একটাই স্নোফলের মজাটা নেব পুরোপুরি তাই। মাথায় ঠান্ডা লাগছেও না, ঠান্ডাটা লাগছে হাতে। জান্নাতের কাছাকাছি আমার গায়ে দেখো, ব্যাগটা দেখো, ব্যাগটা আমরা প্রায় 16,000 ফুট উচ্চতায় 0 পয়েন্ট ভ্যালিতে রয়েছি, ভাবা যায়? আর একটু বরফ পাওয়ার নেশায় আর একটু উপরে উঠছি। নিচে তো 250 গ্রাম বরফ পেয়েছি, উপরে যদি 1 কেজি 500 বরফ পাওয়া যায়। আমার নাক দিয়ে বেরোচ্ছে। নাক দিয়ে স্নোফল হচ্ছে, দেখেছিস? আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, বরফ আছে কিন্তু পায়ে পায়ে নোংরা হয়ে গেছে। ধরুন না 0 পয়েন্ট এসে কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, অপূর্ব মনোরম দৃশ্য দেখে বিভোর হয়ে গেছি। স্নোফল হচ্ছে, এটা একটা উপরি পাওনা। স্নোফল যেটা একটা উপরি আমাদের পাওনা। বরফ অতটা দেখতে পাইনি, কিন্তু স্নোফল দেখতে মুড়ে গেছে পাহাড়। আমরা এই লোকটার অবস্থা দেখো, কথা বলতে পারছে না। কথা বলতে পারছি না, এত ঠান্ডা, এত শ্বাসকষ্ট। পাহাড় উপেক্ষা করে আমরা এই বরফে এসছি, খুব এনজয় করছি, উপভোগ করছি। কি বলবো, আপনারা সবাই আসুন। আর আমাদের এই মহিলা মেম্বাররা সব একটু সামান্য অসুস্থ হয়ে পড়েছে, বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। দারুণ দারুণ স্নোফল, দারুণ দারুণ দারুণ। বরফ থাকলে কি হতো। একটু একটু করে উপরে উঠেই চলেছি। কত উঁচুতে বলতো আমরা? 16,000 ফুট উচ্চতায়। 16,000 ফুট, ভাবতে পারছিস? চলে আস। Let the West Coast vibes collide. Corner store stops, grab a ये हंसी वादिया ये खुला सुआ বাবার কষ্ট। বেশ কিছুটা উঁচু জায়গায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখা ছিল বরফের উপরে। আমরা টার্গেট করেছিলাম ওইখান অবধি যাব, আর মনের জোর নিয়ে কিন্তু আমরা ওখান অবধি যেতেও পেরেছিলাম। ওইখানে গিয়ে কিছু ফটো সেশন করেছিলাম। তবে উচ্চতাজনিত কারণে আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, দুর্বল লাগবে, মাথা ঘুরবে, মাথা ব্যথা হবে। এর জন্য অক্সিজেন নিন, কর্পূরের গন্ধ শুকুন, এক জায়গায় চুপ করে বসুন। পারলে যে গাড়িতে এসেছেন সেই গাড়ির ভিতরে গিয়ে শরীরকে গরম রাখার চেষ্টা করুন।
তবে আমি কিন্তু মনের জোর নিয়ে যতটা পেরেছি উঁচুতে উঠেছি, শুধু উঁচুতে উঠেইনি, হাই অল্টিটিউডে গিয়ে রীতিমতো ডান্সও করে এসেছি ওই ঠান্ডার মধ্যে। কি করব বলুন, জীবনে প্রথম এত উঁচুতে মানে এত হাই অল্টিটিউডে উঠেছি, কিছু তো স্মৃতি রাখতে হবে যাতে পরে সেটা মনে করা যায়। कि दुनिया में यहाँ कोई रोकने वाला नहीं है यार, यहाँ कोई रोकने वाला नहीं है यार। বরফ দেওয়ার জন্য একটু ঝর্ণা হয়ে চলেছে, ঝর্ণার প্রতি একটু যেতে হবে। সুতরাং গাম্বুচিত প্রায় 40 মিনিট বরফের উপরে কাটানোর পর আমরা যে যার মতো ফিরে এসেছিলাম আবার আমাদের গাড়ির কাছে, কারণ আমাদের কিন্তু দু একজন সদস্য একটু অসুস্থ, সামান্য একটু অসুস্থ হয়ে পড়েছিল। তাদের জন্য আমরাও বেশিক্ষণ ওখানে টাইম কাটাইনি। আর টাইম কাটাবোই বা কী করে, এত পরিমাণে ঠান্ডা, মানে হাত জমে যাচ্ছিল। হবেই -2-3 ডিগ্রি ঠান্ডার ওখানে অ্যাটমসফিয়ার, তো সেখানে হাতে কোনো কাজ করছিল না। লাস্টে বাধ্য হলাম ফিরে আসতে। আর এইখানে এক জায়গায় আগুন ধরিয়েছিল ওখানকার লোকাল ছেলেরা, তো সেইখানে এসে একটু আগুনে হাত সেকে নিলাম আমরা সবাই। আর আমাদের যারা অসুস্থ হয়েছিল তারা এইখানেই বসেছিল। এতক্ষণে তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। যত সময় যাচ্ছিল ততই কিন্তু স্নোফলের পরিমাণ বেড়েই চলেছিল, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা। ভীষণ ঠান্ডা চলছিল। লাস্টে আমরা বাধ্য হলাম গাড়ির ভেতরে গিয়ে বসতে সবাই মিলে, কারণ বাইরে এক তো ঠান্ডা, তারপরে অক্সিজেনের লেভেল প্রচুর পরিমাণে কম, আর হাত একদম জমে যাচ্ছিল। বাইরে কিছু করারও ছিল না আমাদের, তো আমরা বাধ্য হয়ে গাড়ির ভেতরে গিয়ে বসেছিলাম। কিন্তু গাড়ির ভেতরে গিয়ে বসলে কি হবে, গাড়ির পুরো একদম পার্কিং সমেত পুরো জ্যাম হয়ে গাড়ি লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে, যার জন্য আমরা গাড়ির ভিতরে বসেই এই স্নোফলের মজা নিচ্ছিলাম। তবে আমাদের কিন্তু এই 0 পয়েন্ট ভ্যালিতে এই জ্যাম ছেড়ে বেরোতেই কিন্তু প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আমাদের কয়েকজন তো এতটাই টায়ার্ড হয়ে গেছিল যে গাড়িতে বসার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। হ্যালো, কেমন এনজয় করলি? দারুণ দারুণ এনজয় করেছি। আর এখন কি করছিস? গাড়িতে বসে স্নোফল দেখছিস? আমি দাঁড়িয়ে আছি, ময়ূর ভিডিও হচ্ছে, ময়ূর ঘুমাচ্ছে, ময়ূর পাপাও ঘুমাচ্ছে। না, এখন কি করছিস? গাড়িতে বসে কি দেখছিস? এখন গাড়িতে বসে আমরা বাইরে স্নোফল দেখছি। স্নোফলগুলো একটু বড় বড় হয়েছে। রাস্তার ধারে, পার্কিংয়ের ধারে বেশ কিছু দোকান রয়েছে যেখানে চা কফি পাওয়া যাচ্ছিল, আর তার সাথে কিছু বিস্কিটও ছিল, প্লাস ম্যাগিও পাওয়া যাচ্ছিল কোনো কোনো দোকানে, আর পপকর্ন তো ছিলই। আমরা 0 পয়েন্টে পৌঁছেছিলাম তখন কটা বাজে? 7:45-8টা বাজে না? এখন 10:20 বাজে, এখনো অবধি 0 পয়েন্টে আটকে আছি। এখানে গাড়ির এত জ্যাম, দেখা হয়ে গেছিলো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে, কিন্তু গাড়ির জ্যামে আটকে আছি। এত গাড়ির জ্যাম, গাড়ির মধ্যেই বসে আছি, সময়টা নষ্ট হচ্ছে। ঘন্টা 2 বাদে অবশেষে গাড়ি ছাড়লো আমাদের। তবে একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম যে এর পিছনেও একটা বেশ গভীর গল্প আছে, সেটা আমার একটা অন্য ভিডিওতে বলবো। সেই ভিডিওতে আমি ডিসকাস করব যে এখানকার কি সুবিধা কি অসুবিধা। আমরা এবার আমাদের পরের গন্তব্য ইউমথাম। এটাও কিন্তু একটা উত্তর সিকিমের মেন আকর্ষণ, মানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র। আর এই ইউমথাম উপত্যকারও কিন্তু উচ্চতা প্রায় 12,000 ফিট উপরে, দূর থেকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ইউমথাম উপত্যকা। এখানেও কিন্তু এতটাই সুন্দর জায়গা, এখানেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়।
লাচুং থেকে 25 কিলোমিটারের ডিস্টেন্স এই ইউমথাম ভ্যালি উপত্যকা। আর উত্তর সিকিমের কিন্তু একটি সুন্দর বিখ্যাত পার্বত্য উপত্যকা এটা, যা কিনা ফুলের উপত্যকা নামেও পরিচিত। বছরের বিভিন্ন সময় কিন্তু এর বিভিন্ন রূপ। শীতের সময় ভরা বরফে চারিদিকে সাদা হয়ে থাকে, আবার বসন্তকালে সুন্দর ফুলের বাহার, অক্টোবর নভেম্বর সবুজের সমারোহ, আর সঙ্গে ছোটোখাটো ঝর্ণা তো রয়েইছে। তবে বর্ষাকালে কিন্তু সাধারণত ভ্রমণ এখানে না করাই ভালো, কারণ আমরা এই যে 2025-এর মে মাসে এসেছিলাম, এই বছর কিন্তু অলরেডি এখানে বর্ষা শুরু হয়ে গেছিলো। আর সেই কারণে এখানে থেকে থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিলো। এখন যেরকম এই যে আমরা গাড়িতে রয়েছি, বৃষ্টি পড়ছে। আর এই কারণেই আমরা কিন্তু ইউমথাম উপত্যকায় এবারের জন্য বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তবে এই ইউমথাম উপত্যকার সৌন্দর্য উপেক্ষা বা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, তা সেটা বর্ষাকালই হোক না কেন। এই ইউমথাম ভ্যালি এমনই একটা জায়গা যেখানে যখনই যে ঋতুতেই আসুন, সেই ঋতুতেই কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগবে, আপনি মানিয়ে নিতে পারবেন। আর হানিমুন কাপলদের জন্য তো পারফেক্ট জায়গা, কোনো কথা হবে না। আর এখানে কিন্তু কথা বলে সময় নষ্ট করার মতো জায়গা নয়, শুধু এখানে অনুভূতি নেওয়ার জায়গা, ফিলিং নেওয়ার জায়গা। সুতরাং আমি বেশি কথা বলবো না, জাস্ট জায়গাটা ঘুরে দেখব। লিপস্টিকটা প্রথমে ভেবেছিলাম বেশি সময় কাটাবো না, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি মাথায় দিয়েই এত সুন্দর উপত্যকা আমি অনেকটা হেঁটে হেঁটে উপরে উঠে গেছিলাম। তারপর দেখলাম অনেক বেলা হয়ে যাচ্ছে, আবার নিচে নেমে আসলাম। ইউমথাম ভ্যালি গ্যাংটক থেকে দূরত্ব হচ্ছে 140 কিলোমিটারের মতো। ভুল বললাম, 140 না, 145 কিলোমিটার। আর উচ্চতা হচ্ছে 12,000 সামথিং। ওয়েদার কী বলবো এখন, ওয়েদার মোটামুটি এখানে যা দেখছি 3 ফিট হবে। প্রচণ্ড ঠান্ডা, মানে কাঁপছি। জিরো ভ্যালিতে এতটা ঠান্ডা লাগছিল না, এখানে এসে এতটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। যাচ্ছে, এটা দেখো পতাকাগুলো তুলবো। এই দিন ইউমথাম উপত্যকায় এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমাদের অন্যান্য সদস্যরা গাড়ি থেকে অনেকে নামেনি ঠান্ডার জন্য। আর ইউমথাম উপত্যকা মানে দেখেই আমরা এদিনকার সাইট সিন শেষ করেছিলাম, কারণ এখান থেকে ফিরে আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ করে আবার সেখান থেকে আমাদেরকে কিন্তু আজকেই গ্যাংটকে ফিরে যেতে হবে, সেরকমই প্ল্যান।
তো সেটাও যাতে একটা টাইমলি ফিরে যাওয়া যায় তার জন্য এখান থেকে 20 মিনিটের মধ্যে বেরিয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এর পরের পর্বে দেখাবো আমরা লাচুং থেকে গ্যাংটক কীভাবে ফিরেছিলাম, সেটারও একটা এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদের। তো যাই হোক, এই আমাদের এই পর্ব লাচুং থেকে জিরো পয়েন্ট থেকে ইউমথাম, এই পর্বটা আপনাদের কেমন লাগলো, কেমন এনজয় করলেন সেটা জানাবেন। সাবস্ক্রিপশান অবশ্যই করবেন, কমেন্ট, আপনাদের ভ্যালুয়েবল কমেন্টটাও লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।